বাংলাদেশের রাজনীতিতে সমসাময়িককালে বিচিত্র চরিত্রের অধিকারী এক ব্যক্তি, তার নাম মাহফুজ আলম। বিতর্কিত মন্তব্য করতে সিদ্ধ হস্ত এই ব্যক্তি। প্রফেসর ইউনূসের ভাষায় যিনি জুলাই আন্দোলনের মেটিকুলাস ডিজাইনার, অর্থাৎ পেছনের মাস্টার মাইন্ড হিসেবে সমস্ত পরিকল্পনা তিনি সাজিয়েছিলেন, এটা প্রফেসর ইউনূসের দাবি। কিন্তু মাস্টার মাইন্ডের বক্তব্যের ধারাবাহিকতা যখন আমরা পাই না, তখন হাস্যকর হিসেবে উপস্থাপিত হন নানা সময়। ফেসবুকে পোস্ট দিয়ে সেই পোস্ট কিছুক্ষণ পরে সরিয়ে নেয়ার ব্যাপারে বাংলাদেশে রীতিমতো রেকর্ড গড়েছেন তিনি। সরকার থেকে চলে এসে নানা ধরনের বিতর্কিত মন্তব্য করেছেন। কখনো ফেসবুকে ভারতের বিভিন্ন জমি দখল করে বাংলাদেশের ম্যাপ বাড়িয়ে পোস্ট করে বিতর্কের জন্ম দিয়ে সেই পোস্ট সরিয়ে নিতে বাধ্য হয়েছেন। বাংলাদেশের সরকারের ভেতরে বসে ভারতের সঙ্গে শত্রুতা তৈরির ক্ষেত্রে যে কয়জন উপদেষ্টা সবথেকে বেশি নিন্দনীয় কর্ম করেছেন, তার মধ্যে মাহফুজ আলম অন্যতম ছিলেন, সেই কথাও অনেকে বলেন। বঙ্গভবনে গিয়ে মাস্তানি করে বঙ্গবন্ধুর ছবি নামানোর ক্রেডিট এবং সেই ব্যাপারে নিজেই ফেসবুকে পোস্ট দিয়ে জানানোর ব্যাপারগুলোও আমরা দেখেছি। সেই প্রচণ্ড প্রতাপশালী যিনি বীর বিক্রমে বঙ্গভবনে গিয়ে বলেন এই ছবি নামিয়ে দেন, এই ছবি এখানে থাকবে না, এবং সেটা ফেসবুকে পোস্ট দিয়ে নিজেই জানান, সেই প্রতাপশালী উপদেষ্টা এবারে বলছেন জীবনের ভয়ে তিনি নাকি সরকারে চুপ করে থাকতেন। কি এমন জীবনের ভয় ছিল তাদের, মানে তার জীবন কেন শঙ্কার মধ্যে ছিল? মানে তারা যে রাম রাজত্ব কায়েম করেছিলেন, সেই রাম রাজত্বে নিজেদের মধ্যে ভাগাভাগি, স্বার্থের দ্বন্দ্ব, রেষারেষি, কে কত বস্তা পাবে সেই হিসাব নিকাশে কারচুপি, সেই কারণেই কি জীবন শঙ্কার মধ্যে পড়েছিল? হঠাৎ করে ফেসবুকে এ ধরনের লেখা কেন তিনি লিখছেন? কেন গণমাধ্যমে সয়লাভ হচ্ছে এই ব্যাপারগুলো? কাদেরকে দোষ দিচ্ছেন? যাদেরকে দোষ দিচ্ছেন তিনি, তাদের দোষ দিলে উল্টা যে নিজের দিকেই, মানে ওই আকাশের দিকে তাকিয়ে থুতু ছুড়লে সেই থুতু যে নিজের মুখেই পড়ে, সেই ভাবনা কি আছে তার মস্তিষ্কের ভেতরে? চলুন একটু জেনে দেখি এই মেটিকুলাস ব্যাপারটা, যে কেন তিনি জীবনের ভয়ে সরকারে চুপ করে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম মাহফুজ আলমের কথা। মাহফুজ আলম কেমন মানুষ? তিনি আসলে বামপন্থী রাজনীতি করেন, নাকি সাম্প্রদায়িক জঙ্গিপন্থীর রাজনীতি করেন, নাকি মধ্যমপন্থীর রাজনীতি করেন? এটা আপনি তাকে বিশ্লেষণ করে খুঁজে পাবেন না। আজকে মনে হবে তিনি বামপন্থী, কালকে মনে হবে তিনি সাম্প্রদায়িক শক্তির পন্থী, কখনো মনে হবে তিনি জঙ্গিবাদের পক্ষে, কখনো মনে হবে মধ্যপন্থী, কখনো তাকে মনে হবে চরম সুশীল সমাজের একজন মানুষ, কখনো তাকে ৭১-এর মুক্তিযুদ্ধপন্থীও মনে হবে। এই যে বহু পন্থার সন্নিবেশ, এক অঙ্গে বহু রূপ, এটা তাকে না দেখলে আসলে বোঝা যায় না। কি বলছেন তিনি? ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের এই ফটোকার্ডটা দেখে নিন। সেখানে বলা হচ্ছে, জীবন বাঁচাতে চুপ আছি, কিন্তু কটূক্তি কেন থামছে না? অর্থাৎ তাকে নিয়ে কটূক্তি এখনও থামছে না, এটা বলছেন তিনি। আবার তাকে নিয়ে একটা ফটোকার্ড তৈরি করেছে চ্যানেল আই, সেটা দেখে নিন। সেখানে বলা হচ্ছে, শিবিরের বট ও অ্যাক্টিভিস্টরা বারবার আমার ফাঁসির দাবি তুলছেন, মৃত্যু কামনা করছেন, একবার প্রতীকী জবাইও করেছেন, হত্যাযজ্ঞ করার লেভেল অনেক আগেই পার করেছেন। এনসিপি উগ্র ডানেরাও এরকমই বাসনা রাখে বলেও প্রতীয়মান হচ্ছে মাহফুজ আলম। কেন তিনি এই ধরনের বক্তব্য দিচ্ছেন? আমার ফাঁসির দাবি তুলেছেন, মৃত্যু কামনা করছেন, এরকম দীর্ঘ একটা পোস্ট দিয়েছেন তিনি নিজের ভেরিফাইড ফেসবুক পোস্টে মাহফুজ বলেন যে, আমি আজ পর্যন্ত জুলাইয়ের পক্ষের কোনো ব্যক্তির বিরুদ্ধে বক্তব্য দিয়েছি না।
কিন্তু ব্যক্তি মাহফুজের বিরুদ্ধে হওয়া বিষোদ্গারের ৮০-৯০% জুলাইয়ের কথিত পক্ষের লোকদের, বিশেষ করে জাসি মানে জামাত শিবির, এনসিপি ও উগ্র ডানদের করা। লীগ আক্রমণের টাইপ আর স্পেসই খুঁজে পাচ্ছে না, অর্থাৎ এদের ভিড়ে আওয়ামী লীগ তাকে আক্রমণ করা কিংবা সমালোচনা করা এগুলোর স্পেসই পাচ্ছে না, মানে লীগকে তিনি এখানে দোষ দিচ্ছেনই না। তিনি বলছেন যে আর তথ্য মন্ত্রণালয়ে ৯ মাসের জন্য আমি দোষী হলে আগে পরের ৯ মাসের উপদেষ্টারা কেন দায় মুক্ত? তারা যদি সদিচ্ছাবান হন তাহলে মাহফুজ আলম কেন গাদ্দার? মাহফুজ আলমের ফেসবুক পোস্টটা একটু দেখে নিন। সেই ফেসবুক পোস্টে তিনি দীর্ঘ লেখা লিখেছেন। আদর্শিক জায়গা থেকে জাসি উগ্র ডানের রাজনৈতিক আদর্শের বিরুদ্ধে বক্তব্য দিয়েছে, অর্থাৎ জামাত শিবির উগ্র ডানপন্থী রাজনীতির বিরুদ্ধে তিনি কথা বলেছেন। হ্যাঁ, কিন্তু জুলাইয়ের পক্ষের শক্তি কি শুধুই জামাত? ৭১কে অস্বীকারের অবনমনের জাসির রাজনীতি নিয়ে যদি জামাতকে প্রশ্ন করা অপরাধ হয়, সেই অপরাধে জুলাইয়ের কথিত পক্ষের লিবারেল বাম সেকুলারদের বিরুদ্ধে প্রশ্ন তোলা ব্যক্তি ও প্রতিষ্ঠান দায়ী হতে বাধ্য। কিন্তু সেরকম কি কিছু হয়েছে? জামাতের প্রসঙ্গে তিনি পোস্টে লিখেছেন, জামাতের আদর্শিক বিরোধিতার সূত্রে যদি আমি বিভাজনের জন্য দায়ী হই, তাহলে এই বিভাজন এবং জুলাইকে জাসির একচ্ছত্র বয়ানের খপ্পর থেকে বাঁচানোর চেষ্টার জন্য আমি বিন্দুমাত্র বিচলিত নই। কিন্তু আমি কখনোই শাহবাগের ফ্যাসিবাদী জাসি বিদ্বেষী চিন্তাকে এন্ডোর্স করি নাই। আমি কিছুদিন আগেও আহ্বান জানিয়েছি, জুলাইয়ের পক্ষের সকল শক্তিকে ব্যক্তিগত আক্রমণ ও বিদ্বেষ থেকে বের হয়ে আসতে হবে। পলিসি মতাদর্শ নিয়ে তর্ক করার বদলে একজন ব্যক্তিকে টানা প্রায় ২ বছর জাসি, এনসিপি, উগ্র ডানপন্থীদের ব্যক্তি আক্রমণ কি ইঙ্গিত দেয়? অর্থাৎ তিনি জামাত শিবির, এনসিপি সবাইকে দায়ী করছেন, অথচ এনসিপি তার সরকারে থাকতে তার পেলে পুষে তৈরি করা রাজনৈতিক দল। তিনি বলছেন, গত ১ বছর তো জাসি, এনসিপি, উগ্র ডানদের নিয়ে তেমন কোনো মন্তব্য কিংবা বক্তব্য দেয়নি। অন্তরীণ সরকারের আমলে জাসি বিরোধিতার জন্য সরকারের ভেতরে কোণঠাসা করা হয়েছে। আমি নিজের জীবন ও সম্মান বাঁচাতে চুপ করে গেছি, অর্থাৎ নিজের জীবন বাঁচাতে তিনি চুপ করে থেকেছেন। কিন্তু ব্যক্তি আক্রমণ ও গালিবাজির রাজনীতি কেন থামছে না? আমি গত ৬ মাস কোনো দায়িত্বেও নাই, এমপিও না, নেতাও না, কিন্তু এই জাসি, এনসিপি, উগ্র ডানের নিশানা কেন ব্যক্তি মাহফুজ বারবার হচ্ছে? মাহফুজ আলম বলেছেন, শিবিরের বট ও অ্যাক্টিভিস্টরা বারবার আমার ফাঁসির দাবি তুলেছেন, মৃত্যু কামনা করেছেন, একাধিকবার জবাইও করেছেন, হত্যাযজ্ঞ করেছেন। এই ব্যাপারগুলো তিনি লিখেছেন। তিনি সর্বশেষে লিখেছেন, জুলাই ধ্বংসের হোতা মাহফুজ আলম বলে আপনারা আমাকে অনেক শক্তিশালী বানাচ্ছেন। জুলাই এক ব্যক্তির খেলনা না যে একজন ধ্বংস করে ফেলবে। আপনারা আসলে নিজেরাই এ সকল বক্তব্য দিয়ে জুলাইকে হাস্যকর বানিয়ে ফেলছেন। জাসি, এনসিপি, উগ্র ডানের ব্যক্তি আক্রমণ বন্ধ হোক এই কামনা করি। গালিবাজি আর ব্যক্তি আক্রমণ বাদ দিয়ে পলিসি মতাদর্শ নিয়ে তর্ক করে যেন আমরা একটা বেটার বাংলাদেশ গড়তে পারি, সেদিকে চলেন, মনোযোগ দিই। আজকে তিনি এই পোস্ট দিচ্ছেন, এনসিপির বিরুদ্ধে, জামাত শিবিরের বিরুদ্ধে এই পোস্ট দিচ্ছেন, কালকেই হয়তো তাদের পক্ষে আবার পোস্ট দিবেন। কারণ তিনি কখন কি বলেন, কখন কি লেখেন, এই একটা লেখে বারবার এডিট করেন, ফেসবুক থেকে সেটা ডিলিট করে দেন, এটাই তার ক্যারেক্টারাইজেশন। এটা আমরা দীর্ঘ ২ বছর ধরে, আমরা তো মূলত তাকে চিনি এই ২ বছরের কম সময়ে। জুলাই আন্দোলনের সময়ও তাকে আমরা চিনতাম না। যখন সরকার গঠন হলো, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন, তখন আমরা তাকে চিনলাম এবং পরবর্তীতে প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূস মেটিকুলাস ডিজাইনের মাস্টার মাইন্ড হিসেবে তাকে পরিচয় করিয়ে দিলেন। যিনি এই জুলাই আন্দোলনের প্রধান মাস্টার মাইন্ড, তিনি জুলাই ধ্বংসের মাস্টার মাইন্ড কীভাবে হন, কিভাবে তাকে দোষারোপ করা হয়? আর জুলাই আন্দোলনের পক্ষের শক্তিরা এভাবে একে অপরকে আক্রমণ করতে ব্যস্ত কেন? এর পেছনে শুধুই কি স্বার্থের দ্বন্দ্ব, ভাগবাটারার কোনো গ্যাঞ্জাম, ফ্যাসাদ এগুলো লেগেই থাকে তাদের মধ্যে? দর্শক, আপনার কাছে সেই প্রশ্ন, উত্তর জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।